আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা, আশা করি সবাই ভালো আছো। আমি মিলন মাহমুদ আমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি নিউক্লিয়াস একাডেমি বাংলাদেশের পক্ষ থেকে। তো আজকে মূলত আমরা আলোচনা করতে যাচ্ছি অষ্টম শ্রেণীর চ্যাপ্টার 6 নিয়ে। এটা হচ্ছে তোমার চ্যাপ্টার 6 যেটা আছে তোমার পরমাণুর গঠন, সেই অধ্যায়টার মূল টপিকগুলো নিয়ে আলোচনা করব। তো তার আগে তোমাদেরকে আসলে বিষয়গুলো বোঝানো দরকার যে আসলে এই জিনিসটা না বোঝার কারণ কি। এই অধ্যায়টা তোমাকে বুঝতে হলে সবার আগে জানতে হবে তোমাকে ধাতু কী, অধাতু কী, ওকে, নিউক্লিয়াস কী, পরমাণু কী। তো এই বিষয়গুলো তোমাকে আগে ভালো করে একটু বুঝতে হবে। তো যেহেতু তোমাদের আমি বলেছি একটা বৃত্তির প্রস্তুতি, আর তোমরা অবশ্যই অনেক কিছু জানো, সেই জন্য আমি একটু সামনে থেকে আলোচনা করব। যেমন প্রথম কথা হচ্ছে ধাতু কী জিনিস। ওকে, তো প্রথমত তোমাদেরকে আমি কিছু জিনিস শেখাই। চলো, ধাতু কাকে বলে? ধাতু, ওকে, যেসব মৌল ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধাতু বলে। ওকে, যেসব মৌল কি করে? ইলেকট্রন ত্যাগ করে। যেসব মৌল ইলেকট্রন ত্যাগ করে তাদেরকে ধাতু বলে। এখন এই কিছু ধাতু আমাকে মুখস্থ রাখতে হবে, কিছু অধাতু মুখস্থ রাখতে হবে। যেমন তুমি ম্যাথ যখন করতে যাও তখন তোমাকে অনেক কিছুই, যেমন এই প্লাস বি হোল স্কয়ার সূত্র তুমি জানো, খুব সহজে তুমি অ্যাপ্লাই করতে পারো। তো একই রকমভাবে কেমিস্ট্রি বা এই চ্যাপ্টারগুলোরও এমন কিছু বিষয় আছে যা তুমি কিছু জিনিস মনে রাখতে পারলে যে কোনো সময় পড়াটা স্টার্ট করতে পারবে। এখন ধাতু তোমাকে মনে রাখার জন্য আমি একটা ছোট্ট টেকনিক তোমাকে বলে দিচ্ছি, এই কথাটা মুখস্থ রাখবে। ওকে, লিনাকে মেঘের কারণে আমার জন্য ফেস্টিভ্যালে আসতে হলো। ওকে, তো এখানে কয়টা ধাতু লিখেছি দেখো তো, 1 2 3 4 5 6 7 8 9, তাই না? তাহলে তুমি এই কৌশলটার সাহায্যে তুমি ধাতুগুলো মুখস্থ করতে পারবে। তো আমি আলাদা করে দিচ্ছি, আমার মতো তোমরাও খাতা কলম নিয়ে বসো এবং এগুলো আলাদা করে ফেলো। ওকে, তো লি মানি হচ্ছে লিথিয়াম, না মানি সোডিয়াম, কে মানি পটাশিয়াম, মেঘের মানি ম্যাগনেশিয়াম, কারণে মানি ক্যালসিয়াম, আমার মানে আয়রন Fe, জন্য মানি জিঙ্ক, ফেস্টিভ্যালে মানি আবার আয়রন। তো এই ক্ষেত্রে আমরা আয়রনের যোজনী হচ্ছে 2ও হয় 3ও হয়। একটা ক্ষেত্রে আমাদের যদি যোজনী 2 হয় তাহলে ফেরাস ক্লোরাইড বলি, 3 হলে ফেরিক ক্লোরাইড বলি, মানে আয়রনটা আমরা 2 জায়গায় ব্যবহার করব। আর আসতে হলো মানে অ্যালুমিনিয়াম। ওকে, তো এই হচ্ছে ধাতু। এখন তারা ইলেকট্রন ত্যাগ করে। কে কয়টা ইলেকট্রন ত্যাগ করে চলো সেটা একটু দেখি। যেমন লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, এই যে ভাগ করে দিলাম, এই তিনটা একটা করে ইলেকট্রন ত্যাগ করে। কয়টা করে ত্যাগ করে? একটা করে ইলেকট্রন ত্যাগ করে। তাহলে একটা করে ইলেকট্রন ত্যাগ করলে কি হয় বলো তো? একটা করে ইলেকট্রন ত্যাগ করলে একটা করে প্লাস চার্জ তৈরি হবে। ওকে, প্লাস। এগুলোকে বলা হয় ক্যাটায়ন। কি বলে এগুলোকে? ক্যাটায়ন। ওকে, তো একটা ইলেকট্রন দান করলে একটা প্লাস। যে ধনী সেই তো দান করে, তাই না? তো আসলে ধাতু মানে হচ্ছে সে পাওয়ারফুল, সেই ইলেকট্রন দান করে। আর ইলেকট্রন দান করলে ধনাত্মক হবে। মনে করো তুমি ব্যাংক তোমাকে টাকা দিচ্ছে, তাহলে ব্যাংক কি তোমার কাছে টাকা পাও না, তাই না? তাহলে যে টাকা দেয় সে ধনী, আর ধনী কী করে? ধনাত্মক চার্জ তৈরি করে, পজিটিভ চার্জ তৈরি করে। ওকে, আর যে গরিব সে ব্যাংক থেকে ঋণ নিল, সে ঋণী হয়ে গেল, মানে নেগেটিভ চার্জ হলো। তবে যেহেতু এরা ইলেকট্রন দান করছে তাই ধনাত্মক হবে। একটা ইলেকট্রন দান করলে একটা প্লাস, দুইটা ত্যাগ করলে দুইটা প্লাস, তিনটা ত্যাগ করলে তিনটা প্লাস। ওকে, ম্যাগনেসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ম্যাগনেসিয়াম হবে 2 প্লাস। ক্যালসিয়াম দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, ক্যালসিয়াম 2 প্লাস। একই রকমভাবে আয়রন আর হচ্ছে জিঙ্ক দুইটা ইলেকট্রন ত্যাগ করবে, জিঙ্ক হবে 2 প্লাস। এখানে আয়রনকে আমি আলাদা রেখেছি এই পার্টে, 3টা ইলেকট্রন ত্যাগ করবে, আয়রন হবে 3 প্লাস। অ্যালুমিনিয়াম 3টা ইলেকট্রন ত্যাগ করবে, অ্যালুমিনিয়াম হবে 3 প্লাস। তাহলে এগুলো হচ্ছে ক্যাটায়ন। তাহলে ক্যাটায়ন কাকে বলে?
ইলেকট্রন ত্যাগের ফলে ধাতুতে যে পজিটিভ চার্জ তৈরি হয় মানে ধনাত্মক চার্জ তৈরি হয় তাকে ক্যাটায়ন বলে। ওকে, তাহলে আমি একটু এরপরে যেটা লিখবো সেটা হচ্ছে যোজনী। ওকে, যোজনীর আরেকটা নাম হচ্ছে যোজ্যতা। ওকে, তাহলে একটা ইলেকট্রন ত্যাগ করে তাদের যোজনী হয় 1। তাহলে প্রথম 3টা মৌল একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তার যোজনী হবে কত? 1। এই 4টা মৌল 2টা ইলেকট্রন ত্যাগ করেছে, এদের যোজনী হবে 2। এরা 3টা ত্যাগ করেছে, এদের যোজনী হবে 3। তাহলে মনে রাখবা, বন্ধন গঠন করার জন্য একটা মৌল যে কটা ইলেকট্রন আদান প্রদান বা শেয়ার করে তাকে যোজনী বলে। তাহলে এই মৌলগুলো ইলেকট্রন ত্যাগ করার মাধ্যমে তারা একটা নতুন মৌলের সাথে যুক্ত হতে পারবে, বন্ধন গঠন করতে পারবে। তাহলে যে কটা ইলেকট্রন ত্যাগ করে পারছে সেটাই তার যোজনী। তাহলে এই 3টা মৌল একটা ইলেকট্রন ত্যাগ করবে, এদের যোজনী 1। এরা 2টা ত্যাগ করবে, এদের যোজনী 2। এরা 3টা ত্যাগ করবে, এদের যোজনী হচ্ছে 3। তো যোজনী ছাড়া কখনো যৌগ লেখা যাবে না, মাথায় রেখো। ওকে, তাহলে যোজনী বুঝতে পারলাম, যোজনী বা যোজ্যতা একই কথা। ওকে, আর মনে রাখবা একটা মৌল তার শেষ কক্ষপথ থেকেই শুধুমাত্র ইলেকট্রন ত্যাগ করবে। এখন এখানে তোমার এমসিকিউ হতে পারে, যেমন বলবে লিথিয়াম প্লাস আয়নে কয়টা ইলেকট্রন আছে। দেখো তো, লিথিয়ামের পারমাণবিক সংখ্যা তো আমরা জানি 3। একটা ইলেকট্রন ত্যাগ করলে কত হবে? 2, তাই না? আচ্ছা, বলতে পারে যেমন ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা কত? 20। বলবে এই আয়নে ক্যালসিয়ামের পারমাণবিক সংখ্যা তো 20, কিন্তু এটার ইলেকট্রন সংখ্যা কত? এই আয়নের মধ্যে 2টা ত্যাগ করেছে, তাহলে কত হবে? 18, তাই না? অ্যালুমিনিয়াম 3+, অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা কত আসতে পারে? 13। অ্যালুমিনিয়াম 3+ মানে 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে তার আছে কয়টা এখানে? এই আয়নের মধ্যে তার ইলেকট্রন আছে 10টা। ওকে, একটা জিনিস মনে রাখবা, কোন একটা মৌলের বৈশিষ্ট্য প্রদান করে তার প্রোটন সংখ্যা মানে পারমাণবিক সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা বা পারমাণবিক সংখ্যা কিন্তু কখনো পরিবর্তন হবে না। ওকে, তাহলে এই জিঙ্কের পারমাণবিক সংখ্যা কত? 30, কারণ কি এর প্রোটন সংখ্যাও 30। তো একটা মৌলের প্রোটন সংখ্যা কখনোই পরিবর্তন হবে না। প্রোটনের সংখ্যা কত? 30, পারমাণবিক সংখ্যা কত? 30, এবং তার ইলেকট্রন সংখ্যা কত? 30। তাহলে এই আয়নে তার ইলেকট্রন সংখ্যা কত? সে 2টা ত্যাগ করছে, তাহলে হবে 28, তাই না? এগুলো তোমার এমসিকিউর জন্য খুব ইম্পর্ট্যান্ট। তোমাকে বলবে যে এইটা দ্বারা তুমি কি বুঝো, যদি ক্ষতে আসে, বা এইটার মধ্যে ইলেকট্রন সংখ্যা কত, প্রোটন সংখ্যা কত, পারমাণবিক সংখ্যা কত। আচ্ছা, এখন তোমাকে তাহলে ক্যাটায়নের সংখ্যাটা লিখে দিই। ক্যাটায়ন, ক্যাটায়ন কাকে বলে? লিখবা ধাতুতে ইলেকট্রন ত্যাগের ফলে, ধাতুতে ইলেকট্রন ত্যাগের ফলে যে ধনাত্মক চার্জ তৈরি হয় বা সৃষ্টি হয় তাকে ক্যাটায়ন বলে। ওকে, তাকে কি বলে? ক্যাটায়ন বলে। এই ধনাত্মক চার্জকে আবার পারমাণবিক হ্রাসও বলা হয়। ওকে, তাহলে এখন তোমাকে আমি একটা কোয়েশন এমসিকিউ বানাই দিচ্ছি। যেমন তোমাকে বললো যে সোডিয়াম প্লাস বলতে কি বুঝো? এটা তোমার ক্ষতে যদি আসে তাহলে তুমি কি লিখবা? বলবা সোডিয়াম প্লাসে সোডিয়ামের পারমাণবিক সংখ্যা, সোডিয়ামের পারমাণবিক সংখ্যা হচ্ছে 11। সোডিয়ামের পারমাণবিক সংখ্যা 11, প্রোটন সংখ্যাও 11, প্রোটন সংখ্যাও 11। কিন্তু এই সোডিয়াম আয়ন, আয়ন লিখি, আর সোডিয়াম আয়নের ইলেকট্রন সংখ্যা কত বলো? সোডিয়াম আয়নের ইলেকট্রন সংখ্যা কিন্তু পরিবর্তন হয়ে গেছে। ইলেকট্রন প্লাস মানে একটা ইলেকট্রন ত্যাগ করেছে, তাহলে বলবা ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা হচ্ছে কত? একটা চলে গেছে, 10, তাই না? আচ্ছা, আর কি জানি আমরা বলো তো? একটা পরমাণুতে কি থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন, তাই না? তাহলে সোডিয়ামের ভর সংখ্যা কত বলো? সোডিয়ামের ভর সংখ্যা আমরা জানি 23, তাই না? সোডিয়ামের ভর সংখ্যা কত? 23। তাহলে আমরা এটার, যদিও এখানে এটা চাই নাই, কিন্তু আমি যদি চাই বের করে নিতে পারি আমরা। আচ্ছা, এটা তাহলে শেষ, এটা এখানে শেষ করলাম।
আচ্ছা আরেকটা বলতে পারি যে Na প্লাস, এটা 10টা ইলেকট্রন না, 10টা ইলেকট্রন মানে কি বলতো, নিকটস্থ নিষ্ক্রিয় গ্যাসকে নিয়ন, এই Na প্লাস গঠনের মাধ্যমে নিষ্ক্রিয় গ্যাস নিয়নের ইলেকট্রন বিন্যাস লাভ করতে পারে। ওকে, আচ্ছা এটা এই পর্যন্তই রাখি আপাতত। আমরা যখন অধাতু করে আসবো তখন আবার আরেকবার এটা নিয়ে বলবো। এখন আসে অধাতু। তাহলে অধাতু কাকে বলে? অধাতু কাকে বলে? ওইটা হচ্ছে ইলেকট্রন ত্যাগের ফলে, এটা হবে গ্রহণের ফলে, তাই না? তাহলে যেসব মৌল ইলেকট্রন গ্রহণ করে, বলবো যেসব মৌল ইলেকট্রন গ্রহণ করে তাদেরকে অধাতু বলে। ওকে, তাদেরকে অধাতু বলে। এবার অধাতু মনে রাখার জন্য তোমাকে আমি একটা কথা লিখে দিচ্ছি, ঠিক আছে, কৌশল। ওকে, তো লেখো ফুলের কত বড় আয়োজন, ফুলের কত বড় আয়োজন আছে শালাবাবু জানে না। হ্যাঁ, শালাবাবু জানে না। ওকে, তাহলে আমরা এটা একটু লিখি, ফুলের আচ্ছা, তাহলে ফুলের মানে হচ্ছে ফ্লোরিন, এরপর হচ্ছে কত মানে হচ্ছে ক্লোরিন, বড় মানে হচ্ছে আমি একটু বাংলা লিখে তোমরা অনেকগুলো জানো না হয়তো বা। ফুলের মানে হচ্ছে ফ্লোরিন, কত মানে হচ্ছে ক্লোরিন, বড় মানে হচ্ছে ব্রোমিন, আর আয়োজন মানে আয়োডিন। আয়োজন মানে কি? আয়োডিন। আছে মানে হচ্ছে অক্সিজেন, আর শালাবাবু মানে হচ্ছে সালফার। শালাবাবু মানে হচ্ছে সালফার। ওকে, তাহলে ফ্লোরিন হচ্ছে এফ, ক্লোরিন হচ্ছে Cl, ব্রোমিন হচ্ছে Br, আয়োডিন হচ্ছে I, অক্সিজেন হচ্ছে O, এটা হচ্ছে সালফার। এখন এইগুলো অধাতু, মানেই তো নেগেটিভ, তাই না? মানে গরিব, সেই ইলেকট্রন গ্রহণ করে। তুমি যদি ব্যাংক থেকে ঋণ নাও, টাকা নাও, তোমার পকেটে টাকা আসছে কিন্তু তুমি ঋণই হয়ে গেছো, তাই না? তাহলে সে ঋণ নিবে, এই চারটা একটা করে ঋণ নেবে। কয়টা করে ঋণ নেবে? একটা করে। তাহলে তার কাছে টাকাটা মানে ইলেকট্রনটা তার কাছে আসলো, কোনো সমস্যা নাই, কিন্তু সে কি হয়ে গেল? সে হয়ে গেল ঋণী। সে কি হয়ে গেল? ঋণী হয়ে গেল। আর এই দুইটা গ্রহণ করে দুইটা, কয়টা গ্রহণ করে? দুইটা ইলেকট্রন গ্রহণ করে, তাই অক্সাইড 2- দুইটা ইলেকট্রন গ্রহণ করে সালফাইড 2- অক্সাইড। এগুলোকে আমরা কি বলবো? ফ্লোরাইড, নাম দিব ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড। ওকে, এগুলোকে বলা হয় ক্যাটায়ন। কি বলে? অ্যানায়ন, সরি, এগুলোকে বলে অ্যানায়ন। এগুলোকে বলা হয় অ্যানায়ন, তাই না? এবার আসে যোজনী। তাহলে এই চারটা মৌল একটা করে ইলেকট্রন গ্রহণ করেছে, এদের যোজনী 1, এরা দুইটা করে গ্রহণ করেছে, এদের যোজনী 2। এরা একটা করে গ্রহণ করেছে, যোজনী 1, এরা দুইটা গ্রহণ করেছে, যোজনী হচ্ছে 2। আশা করি বুঝতে পেরেছ। এখন যোজনীর সংজ্ঞাটা তোমাদের লিখে দিয়ে নেই, তাই না? তাহলে যোজনীর সংজ্ঞাটা আমি লিখে দিই। তাহলে এটা বারবার ভালো করে বলবা, পড়তে থাকবা। ফুলের কত বড় আয়োজন আছে শালাবাবু জানে না, ফুলের কত বড় আয়োজন আছে শালাবাবু জানে না, বলতে থাকো, বারবার বলতে থাকো, এবং মৌলটাও মাথায় রাখো, ফুলের কত বড় আয়োজন আছে শালাবাবু জানে না। এই চারটা যোজনী 1, পরে দুইটা যোজনী 2। তাহলে যোজনী কি? যোজনী হচ্ছে কয়টা ইলেকট্রন গ্রহণ বা বর্জন করে, হ্যাঁ সেটাই, যে বন্ধন গঠনের জন্য বা অণু গঠনের জন্য, যাই বলো, বন্ধন
গঠনের জন্য কোনো মৌল যে কয়টি ইলেকট্রন গ্রহণ বর্জন বা শেয়ার করে। আচ্ছা, এটা আমরা আরও সহজে মুখে দিয়ে আসবে এমনভাবে লিখে দিই, আদান প্রদান বা শেয়ার করে, তাহলে তোমার সহজে পড়তে সুবিধা হবে। আদান প্রদান কিংবা কি করে, শেয়ার করে। তাকে যোজনী বলে। আচ্ছা, যোজনী আরেকটার নাম আছে কি, যোজ্যতা। আশা করি বুঝতে পেরেছ। কি শিখলাম? ক্যাটায়ন, অ্যানায়ন, ধাতু, অধাতু, যোজনী, হ্যাঁ, বা যোজ্যতা। ওকে, এবার আসো আমরা এই ধাতু আর অধাতু যুক্ত হয়ে কি হয়। ধাতু অধাতু যুক্ত হয়ে যে বন্ধন গঠন করে তাকে বলে আয়নিক বন্ধন। আমরা দুই ধরনের বন্ধন পড়েছি আমাদের বইতে, আয়নিক বন্ধন আর একটা হচ্ছে সমযোজী বন্ধন। আয়নিক বন্ধন কি, একটা ধাতু একটা অধাতু যদি যুক্ত হয় তাহলে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে আয়নিক বন্ধন। ওকে, আচ্ছা, তার আগে তোমাকে যোজনী লেখার নিয়মটা একটু লিখে দিই, খেয়াল করো। যোজনী লেখার নিয়ম। ওকে, দেখো সবসময় ইলেকট্রন আদান প্রদান হবে, ক্রস কানেকশন। ওকে, এটা ও পাবে ওরটা এ পাবে। যেমন মনে করো A2B3, তার মানে এর যোজনী হচ্ছে 3, এ 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, বি এর যোজনী হচ্ছে 2, বি কি করেছে, এই 2টা ইলেকট্রন গ্রহণ করেছে। ওকে, এখন এ 3টা ত্যাগ করেছে, বি 2টা গ্রহণ করেছে। ব্যাপারটা বুঝতে পেরেছো? এই হচ্ছে সিস্টেম। তার মানে প্রথম মৌলের যোজনী থাকবে দ্বিতীয় মৌলের ডানে একটুখানি নিচে, আবার দ্বিতীয় মৌলের যোজনী থাকবে প্রথম মৌলের ডানে একটুখানি নিচে। এবার দেখো যদি দুইটা সমান হয় এক্স ওয়াই, দেখো এক্সের যোজনীয় মনে করো 1, ওয়াইয়ের যোজনীয় মনে করো 1, তাহলে লিখতে হবে না। সেম সেম হলে লিখতে হবে না, 2 2 হলে 3 3 হলে লিখতে হবে না। এবার মনে করো এরকম আছে, সাপোজ এক্স ওয়াই 2, তার মানে এক্সের যোজনী হচ্ছে 2 আর ওয়াইয়ের যোজনী হচ্ছে 1, 1 লেখার প্রয়োজন নাই। এই হচ্ছে কথা। আর যদি যৌগমূলক হয়, যৌগমূলকের যোজনী হচ্ছে ব্র্যাকেট দিয়ে লিখতে হবে। মনে করো এমন হচ্ছে এক্স, যে কার্বনেট, এক্সের যোজনী মনে করো, এক্সের যোজনী মনে করো 3, এই যে এক্সের যোজনী ব্র্যাকেট দিয়ে বাইরে গিয়ে লিখতে হবে। ওকে, তাহলে এই হচ্ছে যোজনী লেখার নিয়ম। এখন এই যৌগগুলোকে আমাকে ভাঙা শিখতে হবে, কিভাবে ভাঙতে হয়। খেয়াল করে দেখো এখানে কয়টা আছে, এ 2টা এ আছে, কয়টা এ আছে, 2টা এ আছে। তাহলে এর যোজনী কত, 3, তার মানে এ 3টা ইলেকট্রন ত্যাগ করেছে, তাই এটা হবে 3+। আবার বি কয়টা আছে, 3টা, মানে যার সাথে যে সংখ্যা আছে ওইটা ওই সংখ্যা, মানে ওই মৌলের পরমাণুর সংখ্যা। পরমাণু বি এর কয়টা বি আছে, এখানে 3টা বি আছে, তাহলে বি এর যোজনী হচ্ছে 2 2-, প্রথমটা ধাতু পরেরটা অধাতু। এবার এইখানে মনে করো এক্সও প্লাস, ওয়াই হচ্ছে মাইনাস, মানে একটা প্লাস একটা মাইনাস, 2 + 2 হতে পারে, 3 + 3 হতে পারে। আমি তো স্পেসিফিক মৌল দেই নাই, তাই না। এক্স ওয়াই 2, এখানে দেখো এক্স কয়টা, একটাই এক্স, এক্সের যোজনী কত 2, তাহলে 2+। ওয়াই কয়টা, 2টা ওয়াই, এই যে 2y, ওয়াইয়ের যোজনী কত 1, 1 তো লেখার প্রয়োজন হয় না, তাহলে 1-। ঠিক আছে, আর এইটা এক্সের যোজনী কত 3, এই যে এক্স 3+। আর এই যে কার্বনেট CO3, কার্বনেটের যোজনী হচ্ছে 2, তাহলে কয়টা কার্বনেট আছে, 3টা, এই যে 3টা কার্বনেট CO3 2-, ওর যোজনী হচ্ছে 2। এভাবে যোজনীটা লেখা ক্লিয়ার করতে হবে। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার তোমাকে কিছু এই অধ্যায়ের জন্য আমাকে কি জানতে হবে, বন্ধনটা, আয়নিক বন্ধন। আচ্ছা, যৌগমূলকটা কি এটা একটু লিখে দিই তোমাকে। অবশ্য এই অধ্যায়ের মধ্যে যৌগমূলকের টপিক আমি আনবো না, এটা 8ম অধ্যায়ের জন্য রেখে দিলাম। এই অধ্যায়ে আমরা বন্ধনের কাজটা শিখব। দেখো আয়নিক বন্ধন কাকে বলে, আয়নিক বন্ধন ও আয়নিক যৌগ কাকে বলে।
তাহলে আয়নিক বন্ধন মানে হচ্ছে ইলেকট্রোভ্যালেন্ট বন্ড। ইলেকট্রোভ্যালেন্ট মানে ইলেকট্রিসিটি থাকবে, অর্থাৎ ইলেকট্রিসিটি মানে কি বলতো, আমরা ইলেকট্রিসিটি হতে গেলে পজিটিভ নেগেটিভ চার্জ প্রয়োজন হয় না? হ্যাঁ, অবশ্যই প্রয়োজন হয়। অর্থাৎ এমন এমন যৌগ হবে যাদের মধ্যে পজিটিভও আছে নেগেটিভও আছে। এখন পজিটিভ কাদের হয়? ধাতুর হয়। নেগেটিভ কাদের হয়? অধাতু হয়। তাহলে আয়নিক বন্ধন হচ্ছে একটা ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন হবে। ওকে, তাহলে লিখবা, আমি লিখছি না, বলছি, তুমি লিখে নাও সুন্দর করে, যে ধাতু এবং অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। আবার বলছি, তুমি আমার সাথে সাথে বলার চেষ্টা করো। ধাতু ও অধাতুর মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় তাকে আয়নিক বন্ধন বলে। আর তাহলে আয়নিক যৌগ কাকে বলে? বলবো যে যেসব যৌগে বা যেসব যৌগ আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাদেরকে বলা হয় আয়নিক যৌগ। আবার বলছি, যেসব যৌগে অথবা যেসব যৌগ আয়নিক বন্ধনের মাধ্যমে গঠিত হয় তাদেরকে বলা হয় আয়নিক যৌগ। অনেকভাবেই বলা যায়। তাহলে উদাহরণ দেখি আমরা আয়নিক যৌগ। তো সংজ্ঞা দুইটা লিখে ফেললাম, আমি যেটা বললাম। তাহলে যেমন দেখো, আমরা অনেকগুলো শিখেছিলাম ধাতুর ফ্লোরাইড লবণ করতেছি। দেখো, ধাতুর ফ্লোরাইড লবণ। ওকে, এটা আয়নিক যৌগ। তার মানে ধাতুগুলো কি পড়েছিলাম মনে আছে? লিনাকে মেঘের কারণে আমার জন্য ফেস্টিভ্যালে আসতে হলো। তাহলে লিনাকে লিথিয়ামের সাথে আমরা ফ্লোরিন যুক্ত করব। দেখো, ফ্লোরিন যুক্ত করলে কি হয়ে যাবে? চিন্তা করতে হবে যুক্ত করার জন্য যোজনী কত। লিথিয়ামের যোজনী 1, ফ্লোরিনের যোজনী 1, তাই আমি লিখবো না লিথিয়াম ফ্লোরাইড। আর কি বলেছিলাম বলতো? লিনাকে না, সোডিয়ামেরও সেম, পটাশিয়ামেরও সেম, অর্থাৎ যোজনী সেম, তাই লিখবো না। 4, মেঘের কারণে আমার জন্য ম্যাগনেসিয়ামের যোজনী কত? ম্যাগনেসিয়ামের 2, তাহলে এই যে এই পাশে 2 বসাবা। কারণে ক্যালসিয়ামের যোজনী কত? 2, এই পাশে 2 বসাবা। ঠিক আছে, মেঘের কারণে। নাম্বার 6, আমার জন্য মানে আয়রন ফেরাস ফ্লোরাইড, জন্য জিঙ্ক ফ্লোরাইড, তাই না? আমার জন্য। এরপর হচ্ছে তোমার আর কি বলেছিলাম? ফেস্টিভ্যালে আসতে হলো, তাই না? নাম্বার 9, ফেস্টিভ্যালে আসতে হলো। Fe3 ফেস্টিভ্যালে আসতে হলো। আসতে মানে অ্যালুমিনিয়াম, AlCl3। একটু আগে আমরা ভাঙা শিখেছি, কিন্তু এগুলো চাইলে ভাঙতে পারি, কিন্তু আমরা আপাতত আয়নিক যৌগ দেখব। তখন তোমার প্রশ্নে আসতে পারে কোনটি আয়নিক যৌগ। তুমি দেখবে যে ওইখানে আয়নিক যৌগের জন্য কোনো ধাতু আছে কিনা। যদি ধাতু থাকে, অধাতু থাকে, তাহলে অবশ্যই সেটা আয়নিক যৌগ। ঠিক আছে, হয়ে গেল। অথবা মনে করো ধাতুর এই ফ্লোরাইডের মতো ক্লোরাইড হতে পারে। ওকে, তুমি এখানে এই ফ্লোরিনগুলো বাদ দিয়ে এখন ক্লোরিন বসিয়ে দাও, তাইলেই হয়ে গেল। ধাতুর কী লবণ হয়ে যাবে তাহলে? এখানে তুমি ক্লোরিন বসিয়ে দাও, ধাতুর ক্লোরাইড লবণ, তাহলে হয়ে যাবে এই যে ক্লোরাইড, তাই না? হয়ে যাবে ক্লোরাইড। ক্লোরাইড হয়ে গেল, জাস্ট তুমি ক্লোরিন বসিয়ে দিলে হয়ে গেল। এবার আসো ধাতুর অক্সাইড। ধাতুর অক্সাইড সুন্দর করে খাতায় লেখো। এই যে 9 দুগুণে 18টা আয়নিক যৌগ দিলাম। ধাতুর অক্সাইড লবণ, ধাতুর অক্সাইডকে ক্ষারক বলে। দেখো, ধাতুর অক্সাইড বা ক্ষারক। তাহলে এই যে ধাতুগুলোর সাথে তুমি এখন অক্সাইড অক্সিজেন বসাবো। অক্সিজেনের যোজনী কত? অবশ্যই 2, তাহলে এই পাশে বসাবো 2, এই যে অক্সিজেন। তাহলে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, তাই না? অক্সিজেনের যোজনী 2, এদের সাথে বসে, কিন্তু এদের যোজনী 1, সেটা লেখার প্রয়োজন নাই। তারপরে মেঘের কারণে ম্যাগনেসিয়ামের 2, অক্সিজেনের 2, কারণে আমার জন্য, তাই না? হয়ে গেল। এবার সব ফেস্টিভ্যালে আসতে হলো। Fe2O3, কারণ শেষের 2টা যোজনী আমরা 3 বলেছিলাম। এর আয়রনের যোজনী 3, অক্সিজেনের যোজনী 2। অ্যালুমিনিয়াম অক্সাইড, অ্যালুমিনিয়ামের যোজনী কত? 3, আর অক্সিজেনের যোজনী হচ্ছে 2। যৌগ লিখতে গেলে আমাকে এটা চিন্তা করতে হবে, যোজনী চিন্তা করতে হবে। এখন আসো ধাতুর সালফাইড। ধাতুর অক্সাইড তো গেল, ধাতুর সালফাইড আর অক্সাইড আর সালফাইড দুইটার ক্ষেত্রে তো যোজনী সেম, তাই না? তাহলে এটা কি দিব? ধাতুর সালফাইড। তাহলে তুমি ধাতুর সালফাইড কিন্তু আবার ক্ষারক না, তাই না? ক্ষারক না। তাহলে এখন তুমি এইগুলা আয়নিক যৌগ, কারণ ধাতু আর অধাতু আছে। এবার তুমি সালফাইডের জন্য অক্সিজেনগুলো কেটে দাও। বাস, তুমি শুধু অক্সিজেনের জায়গায়
সালফার বসায় দাও। ম্যাগনেসিয়াম সালফাইড, ক্যালসিয়াম সালফাইড, তাই না, FeS2, এই S3 হয়ে গেল। দেখেছো একদমই সহজ। তাহলে আমি শুধু যোজনই চিন্তা করব, তাহলে তোমাদেরকে 4 নং 36টা আয়নিক যৌগ দেখালাম। তাহলে এদের আয়নিক যৌগ চিনব কীভাবে? ধাতু অধাতু থাকতেই হবে, তাই না, ধাতু থাকতেই হবে মাস্ট, তাই না। তাহলে এই হচ্ছে আমাদের আয়নিক যৌগ গেল। এবার এই প্রশ্নে আমাদের কি আসে? প্রশ্নে আমাদের আসে প্রথম কথা তোমাদের ভর সংখ্যা নিয়ে ম্যাথ আছে, এটা আগে একটু আমি করাই দিই। তোমার কিছু ভর সংখ্যা ও নিউটন সংখ্যা বের করতে বলে, ওকে, যে ভর সংখ্যা ও নিউটন সংখ্যা নির্ণয়। তোমাকে বলবে সাপোজ অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27, নিউটন সংখ্যা কত? আচ্ছা, এটা আমি 2 নম্বরে দিই। তো 1 নম্বরে আমি অন্য একটা মৌল রাখি, এটা 2। একে দিলাম মনে করো সাপোজ সোডিয়ামের প্রোটন আর নিউট্রন দুইটা দিয়ে দিলাম। প্রোটন সংখ্যা 11 ও নিউট্রন সংখ্যা 12। ভর সংখ্যা কত? তাহলে একটা বললাম ভর সংখ্যা কত, আর একটা বললাম তোমার নিউট্রন সংখ্যা কত। দেখো অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা দিয়েছি, নিউট্রন সংখ্যা চেয়েছি, কিন্তু ভর সংখ্যা দেওয়া আছে, প্রোটন সংখ্যা তো দেই নেই। এখন দেওয়া থাকতেও পারে, নাও থাকতে পারে। প্রোটন তো আমরা জানি, মানে পারমাণবিক সংখ্যাই হচ্ছে প্রোটন সংখ্যা, তাই না। তাহলে তোমার আনসারটা করবা কীভাবে? এইভাবে। 1 নাম্বারটা দেখো, এখানে সোডিয়ামের প্রোটন সংখ্যা, সোডিয়ামের প্রোটন সংখ্যা হচ্ছে 11, তোমার নিউট্রন সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে ভর সংখ্যা কত? আচ্ছা, এগুলোর প্রতীক আছে, হ্যাঁ। প্রোটন সংখ্যাকে P দিয়ে প্রকাশ করা হয়, নিউট্রন সংখ্যাকে N দিয়ে প্রকাশ করা হয়, আর ভর সংখ্যাকে A দিয়ে প্রকাশ করা হয়। তাহলে এখন তুমি লিখবা, আমরা জানি ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা। তাহলে প্রোটন সংখ্যা হচ্ছে কত বলো তো? 11, আর নিউট্রন সংখ্যা হচ্ছে 12। তাহলে ভর সংখ্যা হচ্ছে 23। ওকে, পেয়ে গেলাম এটা। পরেরটা হচ্ছে অ্যালুমিনিয়াম। অ্যালুমিনিয়ামের তোমার দেওয়া আছে ভর সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা কত। তাহলে তুমি তো জানোই যে ভর সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা বের করতে গেলে আমাকে কী করতে হবে? লিখবা এখানে 2 নম্বরটা করছি, এটা শেষ। ম্যাথগুলো MCQতেও আছে, গতেও আছে। তাহলে 2 নম্বরটা করতেছি। এখানে অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা দেওয়া নাই, কিন্তু আমরা তো জানি, তাই না, দেওয়া থাকতে পারে, নাও থাকতে পারে। অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা আমি সংক্ষেপে লিখলাম, প্রোটন সংখ্যা হচ্ছে কত? 13। আর নিউট্রন সংখ্যা হচ্ছে কত? নিউট্রন সংখ্যা দেওয়া আছে 14, তাই না। নিউট্রন সংখ্যা, না, ভর সংখ্যা দেওয়া আছে, নিউট্রন সংখ্যা বের করব। তাহলে এবার তুমি লেখো, আমরা জানি কি জানি? ভর সংখ্যা সমান সমান প্রোটন সংখ্যা প্লাস নিউট্রন সংখ্যা, তাই না। তাহলে তুমি ভর সংখ্যা তো জানো কত? 27। আর প্রোটন সংখ্যা আমরা জানি না, এই প্রোটন সংখ্যা খালি রেখে দিলাম। প্রোটন সংখ্যা তো আমরা জানি কত, যেহেতু অ্যালুমিনিয়াম 27, আর নিউট্রন সংখ্যা আমরা জানি না, রেখে দিলাম নিউট্রন সংখ্যা। এখন তুমি সোজা এই পাশে মিলে মাইনাস করে দাও। নিউট্রন সংখ্যা, প্রোটন সংখ্যা হচ্ছে অ্যালুমিনিয়ামের 13, এই পাশে মাইনাস করে দাও এনে, বাস হয়ে গেল।
তাহলে কত, এটা নিউটন সংখ্যা কত হয়? 14, তাই না? তাহলে নিউটন সংখ্যা হচ্ছে 14। শেষ। সুতরাং নিউটন সংখ্যা হচ্ছে 14। ওকে, আশা করি বুঝতে পারছো। এবার তোমার এই ম্যাথটা একটু একটু ছোট করে দিলাম। তোমাকে এরকমভাবে বলে দিল, সাপোজ অ্যালুমিনিয়াম এখানে হচ্ছে 13, এখানে হচ্ছে 27, বলতে কি বুঝো? তাহলে তুমি কি লিখবা? এক, কি বুঝি আমরা? অ্যালুমিনিয়ামের পারমাণবিক সংখ্যা, পারমাণবিক সংখ্যা হচ্ছে কত? অ্যালুমিনিয়ামের 13। 2, অ্যালুমিনিয়ামের প্রোটন সংখ্যা 13। 3, অ্যালুমিনিয়ামের ইলেকট্রন সংখ্যা, ইলেকট্রন সংখ্যা 13, তাই না? তো একটা মৌল প্রশ্ন আসবে, এই প্রশ্নটা লিখে রাখো যে পরমাণু কেন তড়িৎ নিরপেক্ষ। তোমাকে বলবে এটা, তুমি বলবা একটা মৌলের পরমাণুতে যে কয়টা পরমাণুর নিউক্লিয়াসে যে কয়টা ধনাত্মক প্রোটন থাকে, নিউক্লিয়াসে যে কয়টা ধনাত্মক প্রোটন থাকে, নিউক্লিয়াসে, ওকে, নিউক্লিয়াসে যে কয়টা, মনে করো 13টা প্রোটন আছে, কয়টা? 13টা প্রোটন আছে। নিউক্লিয়াসের বাইরে সেই কয়টা ঋণাত্মক ইলেকট্রন থাকে। তার মানে নিউক্লিয়াসের ভেতরে যে কয়টা পজিটিভ চার্জ আছে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টা নেগেটিভ চার্জ আছে, তাই পরমাণু তড়িৎ নিরপেক্ষ। ওকে, তাহলে তুমি সংক্ষেপে আরও সুন্দর করে বলতে পারো, নিউক্লিয়াসের যে কয়টা ধনাত্মক প্রোটন থাকে, নিউক্লিয়াসের বাইরে সেই কয়টা ঋণাত্মক ইলেকট্রন থাকে, তাই পরমাণু তড়িৎ নিরপেক্ষ। ওকে, এই হচ্ছে কথা। তাহলে অ্যালুমিনিয়ামের আর কি জানলাম এখান থেকে? এই যে অ্যালুমিনিয়ামের 27 থেকে 13, আচ্ছা অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা, অ্যালুমিনিয়ামের ভর সংখ্যা 27। আর কি জানা যায়? আর জানা যায় নিউট্রন সংখ্যা। অ্যালুমিনিয়ামের, তুমি তো জানোই 27 থেকে 13 প্রোটন বিয়োগ করে দাও, তাহলে নিউট্রন সংখ্যা কত হবে? 27 বিয়োগ 13 সমান সমান 14। ব্যাস হয়ে গেল। এমসিকিউ, এটা এমসিকিউ যা আসে এগুলো থেকে আশা করি সবগুলো পারবো। এবার আমরা যাব আয়নিক বন্ধনটায়। তোমার প্রশ্ন আসবে সাপোজ এভাবে, সোডিয়াম ক্লোরাইড। আচ্ছা, এই সোডিয়াম ক্লোরাইডের মতো করে যে কয়টা আসতে পারে আমি একসাথে লিখে দিচ্ছি। আসতে পারে সোডিয়াম ক্লোরাইড, অথবা মনে করো পটাশিয়াম ক্লোরাইড, অথবা লিথিয়াম ক্লোরাইড, অথবা সোডিয়াম ফ্লোরাইড, পটাশিয়াম ফ্লোরাইড, লিথিয়াম ফ্লোরাইড। যৌগে কি ধরনের বন্ধন বিদ্যমান? কি ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো। এরকম প্রশ্ন আসবে। অথবা তোমাকে মৌলের পারমাণবিক সংখ্যা বলে দিবে, সোডিয়াম কত? 11 আর ক্লোরিন কত? 17। তাহলে তোমাকে বলবে 11 ও 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের, লিখে রাখো, 11 ও 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের মধ্যে কী ধরনের বন্ধন বিদ্যমান। তুমি বলবে 11 ও 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল যথাক্রমে সোডিয়াম এবং ক্লোরিন, এদের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, নিচে ব্যাখ্যা করা হলো। অথবা বলবে এখানে পটাশিয়াম আর ক্লোরিনের জন্য 19 এবং 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের মধ্যে কী ধরনের বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করো। তুমি বলবা যে এই 19 এবং 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হলো যথাক্রমে পটাশিয়াম এবং 17 ক্লোরিন, তাই এদের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, নিচে ব্যাখ্যা করা হলো। অথবা বলতে পারে 3, লিথিয়াম 3 এবং 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের মধ্যে কী ধরনের বন্ধন বিদ্যমান। তুমি বলো যে 3 এবং 9 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল যথাক্রমে লিথিয়াম এবং ফ্লোরিন, এদের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান, নিচে ব্যাখ্যা করা হলো। বাস শেষ। তো আমি এইভাবেই একটা লিখে দিচ্ছি, কি বলতে পারে যে 11 ও 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌলের মাঝে কি ধরনের বন্ধন বিদ্যমান। ব্যাখ্যা করো। ওকে,
তাহলে তুমি কি করবা, প্রথমে তুমি পরিচয় দিবা। উত্তর 11 ও 17 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল। পারমাণবিক সোডিয়াম, অবশ্যই ব্র্যাকেটে প্রতীকটা দিয়ে দিবা, সোডিয়াম ও ক্লোরিন। এদের মাঝে আয়নিক বন্ধন বিদ্যমান। নিচে তা ব্যাখ্যা করা হলো, নিচে তা ব্যাখ্যা করা হলো। ওকে, ব্যাস এরপর তুমি কাজ শুরু করে দিবা। বলবা সোডিয়াম এবং ক্লোরিনের ইলেকট্রন বিন্যাস। টু 287, ওকে। তাহলে তুমি বলে দিবা এখন 287। সংক্ষেপে লিখে দিচ্ছি, যেহেতু এখন শেষ সময়, বৃত্তি পরীক্ষা দেবে, এটা লিখে দিলেই হবে। স্থিতিশীলতা অর্জনের জন্য সোডিয়াম তার শেষ কক্ষপথের, দেখো সোডিয়ামের শেষ কক্ষে একটা ইলেকট্রন আছে, ওকে। যাদের শেষ কক্ষে আমরা পড়ে আসছিলাম ওই যে লিনাকে, প্রথম তিনটা একটা করে ইলেকট্রন ত্যাগ করে, কারণ এদের শেষ কক্ষপথে একটা করে ইলেকট্রন আছে। তো পারমাণবিক সংখ্যা 11 মানে আমরা জানি প্রথম স্তরে 2টা ইলেকট্রন থাকে, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে 8টা, তাই না? তো প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা দিলে 2 আর 8 10, এরপরে হচ্ছে 1 দিলে 11 হয়ে যাচ্ছে। তার মানে শেষ কক্ষে একটা আছে। তো কোনো একটা মৌল চাইবে তার শেষ কক্ষপথটা পূর্ণ হোক, হ্যাঁ। যেমন আমরা যদি ডায়াগ্রামের সাহায্যে দেখাই, দেখো সোডিয়াম কি 11, তাই না? প্রথম স্তরে 2টা ইলেকট্রনের বেশি নিতে পারবো না, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে কয়টা আছে? একটা। তো প্রত্যেকটা মৌলই চাই তার স্তরটা পূর্ণ হোক এবং সে অন্য মৌলের সাথে সহজে যুক্ত হয়ে বন্ধন গঠন করতে পারবে, তাহলে সে সহজেই একটা ইলেকট্রন ত্যাগ করে দেয়। আর ক্লোরিনের এরকম শেষ কক্ষে আছে 7টা ইলেকট্রন, তাহলে সে একটা ইলেকট্রন যদি গ্রহণ করে 7 আর 1 8টা হয়, কারণ আমরা জানি তৃতীয় স্তরে 8টা ইলেকট্রন থাকে। তাহলে ক্লোরিন একটা গ্রহণ করলে 8টা পূর্ণ হবে, এই যে 7 আছে, 1 গ্রহণ করলে 8 হবে, আর ও যদি একটা ত্যাগ করে দেয় তাহলে ওর 8টা হবে। এভাবেই তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান, মানে সোডিয়াম ত্যাগ করবে আর ক্লোরিন সেই ইলেকট্রন গ্রহণ করবে, এভাবে তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধনটা গঠিত হবে। ঠিক আছে, এই হচ্ছে কথা। তো লেখাটা আমরা কীভাবে লিখব, একদম সংক্ষেপে লিখে দিচ্ছি, বেশি কথা লেখার প্রয়োজন নয়, যেহেতু আমাদের টাইমও শর্ট। স্থিতিশীলতা অর্জনের জন্য সোডিয়াম তার শেষ কক্ষপথের, তো কোনো একটা মৌল তার শেষ কক্ষপথে ইলেকট্রন ত্যাগ করলে কখনো 8টা ইলেকট্রন পূর্ণ হয়, স্তর পূর্ণ হয়, হ্যাঁ। তো এটাকে বলে স্থিতিশীলতা অর্জন। কি? স্থিতিশীলতা অর্জন। আবার 8টা পূর্ণ হলে আমরা অষ্টক নিয়মের বলতে পারি, যে অষ্টক পূরণের জন্যও বলতে পারি। তো স্থিতিশীলতা অর্জনের জন্য বললে সবার জন্যই বলা যাবে, না হয় লিথিয়ামের জন্য তুমি আবার অষ্টক পাবো না, এই জন্য এটা লেখো। স্থিতিশীলতা অর্জনের জন্য সোডিয়াম তার শেষ কক্ষপথের একটি ইলেকট্রন ত্যাগ করে ধাতুতে পরিণত হয় অথবা ক্যাটায়নে পরিণত হয়। বলো, সমস্যা নেই। ত্যাগ করে ধাতুতে পরিণত হয় এবং, আচ্ছা সমস্যা নেই, এটাও লেখার প্রয়োজন, ধাতুতে পরিণত হয়, ওকে। অন্যদিকে তাহলে ক্লোরিনের শেষ কক্ষে আছে 7টা, ও একটা গ্রহণ করবে, তাই না? বলো যে অন্যদিকে ক্লোরিন পরমাণু সোডিয়ামের ত্যাগ করা একটি ইলেকট্রন গ্রহণ করে, স্থিতিশীলতা
অর্জন করে, স্থিতিশীলতা অর্জন করে এবং Cl মাইনাস অ্যানায়নে পরিণত হয়, অথবা বলতে পারো এবং অধাতুতে পরিণত হয়। ঠিক আছে, চাইলে একটু কথা বাড়া লিখতে পারো যে সোডিয়ামের ইলেকট্রোবিন্যাস থেকে দেখা যায় শেষ কক্ষপথে একটি ইলেকট্রন আছে, এটি শেষ কক্ষপথে একটি ইলেকট্রন ত্যাগ করে Na প্লাস ক্যাটায়নে পরিণত হয় এবং ধাতুতে পরিণত হয়, বা ধাতু, এটি একটা ধাতু তা প্রমাণিত হয়। আবার ক্লোরিনের ক্ষেত্রে বলতে পারো ক্লোরিনের শেষ কক্ষপথে 7টা ইলেকট্রন আছে, এটি সোডিয়ামে ত্যাগ করে শেষ কক্ষপথে একটি ইলেকট্রন গ্রহণ করে অষ্টক পূরণ করতে পারে বা স্থিতিশীলতা অর্জন করতে পারে, এভাবে ক্লোরিন অধাতুতে পরিণত হয়, অথবা এটাই লিখে দাও শেষ পরিণত হয় এভাবে। আচ্ছা, এরপরে তুমি এখানে তাদের রাসায়নিক বিক্রিয়াটা দেখাবো। যেমন সোডিয়াম একটা ইলেকট্রন ত্যাগ করলো, কি হবে Na প্লাস, আর ক্লোরিন একটা ইলেকট্রন গ্রহণ করলো, কি হবে Cl মাইনাস, তাই না? তাহলে যোগ করে দাও, ইলেকট্রন ইলেকট্রন কাটা Na প্লাস Cl, কি হবে Na প্লাস প্লাস Cl মাইনাস বা NaCl। ওকে, সোডিয়াম ক্লোরাইড। এবার তুমি ফিনিশিং দাও যে এভাবে সোডিয়াম ও ক্লোরিনের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয়। এবং NaCl মানে কি সোডিয়াম ক্লোরাইড এবং সোডিয়াম ক্লোরাইড লবণ উৎপন্ন হয়, যা একটা আয়নিক যৌগ। আশা করি বুঝতে পেরেছো। এবার তোমার ডায়াগ্রামটা দেখাই দিলে সবচেয়ে ভালো হয়। ডায়াগ্রাম কীভাবে, তোমাকে যদি বলে ডায়াগ্রামের সাহায্যে তাহলে দাও, না হলে এখানেই শেষ করে দাও। ওকে, তো ডায়াগ্রাম কীভাবে, ডায়াগ্রামটা হচ্ছে এইভাবে, শেষ কক্ষপথে ইলেকট্রন আদান প্রদানটা দেখাই দিবা আর কি। এটা হচ্ছে ক্লোরিন। হ্যাঁ, প্রথমে তাকে আবদ্ধ করো, দুইটা ইলেকট্রন কম্পাস দিয়ে আঁকবা, এটা যত বড় এটা যাতে তত বড়ই হয়। হ্যাঁ, কারণ দুইটা কিন্তু তৃতীয় স্তর, এটাও তৃতীয় স্তরের মূল, এটাও তৃতীয় স্তরের মূল। এই ইলেকট্রনটা সে কী করবে, এই ইলেকট্রনটাকে এভাবে ডট ডট দিয়ে দেখাই দিবা ইলেকট্রন সে এখানে দান করছে। তো দান করলে কি হবে, দান করলে ওর এই স্তরটা কিন্তু চলে যাবে। তাহলে কি হবে, ইলেকট্রন স্তর যদি চলে যায়, এখানে দুইটা থাকবে আর এখানে 8টা। প্লাস হবে, একটা প্লাস হবে, আর এখানে এই ক্লোরিনটা তার স্তরটা পূর্ণ হবে, একটা আসলে এখানে স্তরটা পূর্ণ হবে। প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 8টা, তৃতীয় স্তরে কয়টা, 8টা, তাই না? বাস শেষ। এই হচ্ছে আয়নিক বন্ধনের তোমার এই যৌগগুলোর মধ্যে। আবার একই রকমভাবে যদি ম্যাগনেসিয়াম হয়, ম্যাগনেসিয়াম কয়টা ইলেকট্রন ত্যাগ করে বলো তো? তাহলে এগুলো সবগুলো একই রকম। এখন তোমাকে যদি বলে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যে কী ধরনের বন্ধন বিদ্যমান, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যে, তাহলে তুমি কি করবে? যদি বলো তোমাকে ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যে, মানে 12 এবং 2 এর মধ্যে কী ধরনের বন্ধন বিদ্যমান, হ্যাঁ, অথবা বলতে পারো তোমাকে ক্যালসিয়াম ও অক্সিজেনের মধ্যে
কি ধরনের বন্ধন বিদ্যমান? একই রকম, দেখো তো ধাতু অধাতু না? ব্যাখ্যা করো। তাহলে এটাও তো একই রকম, ম্যাগনেসিয়াম ত্যাগ করবে, অক্সিজেন গ্রহণ করবে, তাহলে কি হবে? তাহলে একই রকম, অথবা ক্যালসিয়াম ত্যাগ করবে, অক্সিজেন গ্রহণ করবে। আমি জাস্ট তুমি কপি করে বসাই দিবা, আমি ওই লেখাটার মধ্যেই যেভাবে কপি করছি তুমি একই রকম কপি করে বসাই দিবা, তাহলেই হবে। দেখো এখানে এই জায়গাটা, যেমন এটা কি ছিল, এখানে হবে কি 12 ও 8 পারমাণবিক সংখ্যা বিশিষ্ট মৌল হলো যথাক্রমে, এটা কি হবে বলো তো? এটা হবে তোমার সোডিয়াম না, এটা হবে এখন কি ম্যাগনেসিয়াম, তাই না? যদি তোমাকে 12 এবং 8 বলে দেয়, ম্যাগনেসিয়াম ও এটা কি হবে অক্সিজেন, তাই না? এটা হবে তোমার অক্সিজেন। এদের মাঝে আয়নিক বন্ধন বিদ্যমান ব্যাখ্যা করা হলো। তাহলে এখন তোমার একই রকমভাবে সোডিয়াম আর ক্লোরিন বাদ হয়ে যাবে, জাস্ট মানগুলোকে চেঞ্জ করে দিবা। তাহলে এটা কী হবে? ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের ইলেকট্রন বিন্যাস। তাহলে এই যে ম্যাগনেসিয়াম 282 আর হচ্ছে তোমার ম্যাগনেসিয়াম অক্সিজেন, এটা অক্সিজেন কত 8 2 6, অক্সিজেন কত হবে 8, জাস্ট 2 6, তাই না? তাহলে সেমভাবে বলবো ম্যাগনেসিয়াম তার স্থিতিশীলতা অর্জনের জন্য ম্যাগনেসিয়াম তার শেষ কক্ষপথে এই যে 2টা ইলেকট্রন ত্যাগ করবে, তাই না? 2টি ইলেকট্রন ত্যাগ করে ধাতুতে পরিণত হয়। অন্যদিকে অক্সিজেন পরমাণু ম্যাগনেসিয়ামের ত্যাগ করা, এখানে ম্যাগনেসিয়াম দিবা, 2টা ইলেকট্রন গ্রহণ করে স্থিতিশীলতা অর্জন করে 2টা, ঠিক আছে? তারপরে এখানে জাস্ট দিবা ম্যাগনেসিয়াম 2টা ত্যাগ করেছে, ম্যাগনেসিয়াম দিবা 2+, ম্যাগনেসিয়াম কি দিবা? ম্যাগনেসিয়াম দিবা, আচ্ছা এটা আমি একটু আবার সাজাই দিই। ম্যাগনেসিয়াম দিবা 2টা ইলেকট্রন ত্যাগ করবে, তাহলে ম্যাগনেসিয়াম 2+, অক্সিজেন 2টা ইলেকট্রন গ্রহণ করবে, অক্সিজেন হবে 2-, যোগ করে দিবা ম্যাগনেসিয়াম প্লাস অক্সিজেন, ম্যাগনেসিয়াম 2+ প্লাস O2- বা ম্যাগনেসিয়াম অক্সাইড, বাস হয়ে গেল। তাহলে এরপরে কাজ কি? এরপরে কাজ হচ্ছে এভাবে এই জায়গাটা চেঞ্জ করে দিবা, ম্যাগনেসিয়াম এবং অক্সিজেনের মধ্যে ইলেকট্রন আদান প্রদানের মাধ্যমে আয়নিক বন্ধন গঠিত হয় এবং এই জায়গাটা চেঞ্জ হবে, কি গঠিত হয়? ম্যাগনেসিয়াম অক্সাইড, এবং ম্যাগনেসিয়াম অক্সাইড উৎপন্ন হয়, যা একটা আয়নিক যৌগ। শেষ। তারপর এখানে আগের মতোই 2টা করে ত্যাগ দেখা দিবা। ওকে, তো এটা তো বুঝতে পেরেছো আশা করি। তাহলে ম্যাগনেসিয়াম অক্সাইড যদি হয় তাহলে কি করব? এখানে ম্যাগনেসিয়াম বসাই দিবা, এখানে ম্যাগনেসিয়াম বসাই দিলে তোমার ম্যাগনেসিয়াম এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। কয়টা ত্যাগ করবে? 2টা। কাকে ত্যাগ করবে? অক্সিজেনকে। মাঝখানে কে থাকবে? অক্সিজেন থাকবে, তাই না? মাঝখানে থাকবে অক্সিজেন। অক্সিজেনকে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। অক্সিজেন হচ্ছে এই যে মোট 2টা, প্রথম স্তরে 2টা, দ্বিতীয় স্তরে 6টা ইলেকট্রন, তাই না? শেষ। তাহলে এখানে 2টা ইলেকট্রন ত্যাগ করবে। ওকে, তাহলে এখানে হচ্ছে তোমার অক্সিজেন, ম্যাগনেসিয়াম 2+, আর এটা হচ্ছে কি অক্সিজেন, তাই না? অক্সিজেনের জন্য তোমার এই স্তরটা থাকবে না, এই স্তরটা থাকবে না, দ্বিতীয় স্তর পূর্ণ হয়ে যাবে। ওকে, তো অক্সিজেন হবে 2-, কী হবে? 2-। এভাবে ম্যাগনেসিয়াম ও অক্সিজেনের মধ্যে আয়নিক বন্ধন বিদ্যমান। ওকে, আশা করি বুঝতে পেরেছো। আর সমযোজী বন্ধন তোমাদেরকে দিয়েছি অলরেডি এর আগেই, তো এরপরও যদি সময় হয় নেক্সট আমি আলোচনা করব। এখন আসলে অনেক সময় হয়ে গেছে, পসিবল হচ্ছে না। ধন্যবাদ সবাইকে। এখন শুধু সমযোজী বন্ধনটা পড়ে নাও। ইলেকট্রন 2টা অধাতুর মধ্যে ইলেকট্রন শেয়ারের মাধ্যমে যে বন্ধন গঠিত হয় সেটা হচ্ছে সমযোজী বন্ধন। বিশেষ করে মৌলিক অণুগুলো একটু ভালো করে পড়বা। মৌলিক অণু কী কী আছে? H2, N2, O2, F2, Cl2,
এগুলো হচ্ছে মৌলিক অণু, নিজেদের সাথে একটা করে রিঅ্যাকশন শেয়ার করার মাধ্যমে সমযোজী বন্ধন গঠন করবে। আর HCl পড়বা, পানি পড়বা, মিথেন পড়বা। মোটামুটি এগুলো একটু সমযোজী বন্ধনের জন্য পড়ে নিও। আর যদি আমার সুযোগ আমি নেক্সট আলোচনা করব। ধন্যবাদ।